জাজ ভুঁইয়া গ্রুপের একটি পণ্য। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। একটি পুরনো স্মৃতিচারণ। যখন 9/11 হলো তখন আমি সাংবাদিকতা করি, রিপোর্টার, এবং আমার শিক্ষক মিশুক মনির তিনি একটি 9/11-এর পরবর্তী আমেরিকান সাংবাদিকের একটি রিপোর্ট দেখিয়ে বলছিলেন আমাদেরকে একটু দেখে নেবার কথা। রিপোর্টার বলছিল যে আমরা সকলেই দেখলাম 9/11 হলো, কিন্তু আমরা জানি না 9/11-এর পরবর্তীতে কি হবে, কি হতে যাচ্ছে। অনেকটা সাংবাদিক হিসেবে আমার কালকের ঘটনার পরে অনেকটা সেরকমই মনে হচ্ছে। সে কারণেই সেটার সঙ্গে ধারাবাহিকতা রেখেই আমরা আজকে একটু শিরোনামটা অন্যভাবে রেখেছি। বাংলাদেশ 7/1, আগে বা পরে। সঙ্গে আছেন শাহরিয়ার কবির, লেখক, কলামিস্ট, প্রামাণ্যচিত্র নির্মাতা। আফসান চৌধুরী আছেন আমাদের সঙ্গে, সিনিয়র সাংবাদিক। আছেন মোহাম্মদ আলী শিকদার, নিরাপত্তা বিশ্লেষক। স্কাইপে সরাসরি আমরা সংযুক্ত হয়েছি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনিও আমার সরাসরি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তিনি শিক্ষকতা করেছেন, আমি তার ছাত্রী। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। মোটামুটি গোটা বাংলাদেশ হতভাগ, এরকম একটি ঘটনার জন্য হয়তো আমরা তৈরি ছিলাম না, কিন্তু প্রতিদিনই এরকম নানান রকমের ঘটনা। আজকে পুরোহিত মারা যাচ্ছে, কালকে ব্লগার হত্যা, তারপর একটার পর একটা ঘটনা, সাম্প্রদায়িক যারা তাদের উপরে আক্রমণ, কিন্তু সেগুলো কি নানাভাবে নানান সময় আমরা বিচ্ছিন্ন ঘটনা বলছি। কালকে এরকম একটি ঘটনার পরে অনেক সাধারণ মানুষ যখন আজকে সকালবেলা আমাদের সঙ্গে রিপোর্টারদের সঙ্গে কথা বলছিলেন, অনেকে একটু খেদে সুরে বলছিলেন যে এটাও কি বিচ্ছিন্ন ঘটনা। আমি আসলে সেই সাধারণ মানুষ যারা এরকম একটি ক্ষোভের সঙ্গে এরকম একটি অভিব্যক্তি দিয়েছেন, তাদের প্রশ্নটি আমি আসলে এই টেবিলে সকলের কাছে করতে চাই। আফসান চৌধুরী। আমার মনে হয় যে এর পূর্বে যেখানে অনেকগুলো মানুষকে একসাথে ছিলেন তাদেরকে জিম্মি করে হত্যা করেছে, এটা ভয়াবহ একসাথে হওয়ার কারণে। কিন্তু তার পূর্বে যদি দেখেন গত 2-3 বছরে যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, এবং গতকালও খুন করা হয়েছে, গত পূর্বেও খুন করা হয়েছে, এবং আমরা যারা সংবাদপত্রের সঙ্গে প্রতিদিন ধরেন যাদের যোগাযোগ রয়েছে, আমরা বলতে লিখতে প্র্যাকটিক্যালি ক্লান্ত হয়ে গেছি। দুঃখজনক হলেও এটাও সত্য যে সরকার পক্ষ সবসময় এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে যাচ্ছে। এবং এই যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, আমি জানি না সরকারের যারা উপরতলার মানুষ আছেন তারা কি ভাবছেন। সাধারণ মানুষ খুব আঘাত পেয়েছেন যে ঘটনাটা বাংলাদেশে ঘটলো, এবং অনেকেই মনে করছেন যে যদি আরো তৎপরতা থাকতো, যদি এই প্রথম থেকে বিশেষ করে ব্লগার হত্যা দিয়ে যখন যেটা শুরু হয়েছিল সেটার ব্যাপারে যদি কোনো ভূমিকা পালন করা হতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। তো সাধারণ মানুষের মধ্যে যে ভাবনাটা আরো দৃঢ় হলো সেটা হচ্ছে যে যাদের দায়িত্ব এটা যাতে না ঘটে সেটার দিকে দেখা, তারা হয়তো আরো দৃষ্টি দেওয়া উচিত ছিল, এবং হয়তো তারা আরো দৃষ্টিটা দেননি। এখন এতগুলো খুন হয়ে যাওয়ার পরে, এবং সারা বিশ্বে, কালকে তো সবাই জানে সারা বিশ্বের গণমাধ্যমে এটা প্রধান খবর ছিল, তখন আমাদের তো লজ্জা রাখারও জায়গা নেই। আমাদের জন্য এক ধরনের লজ্জাও বটে যে আমাদের দেশে হলো, যে দেশের ইতিহাসের সঙ্গে, যে দেশের সংস্কৃতির সঙ্গে, রাজনীতির সঙ্গে এই ধরনের জঙ্গি খুনাখুনি কোনো সম্পর্ক নাই, সেখানে কিছু মানুষের কারণে ঘটনাটা ঘটছে। মানে বেশ কিছুদিন ধরেই আমরা একটা ডিনায়ালের মধ্যে ছিলাম, জঙ্গি আছে কি নাই ইত্যাদি, কিন্তু আজকে সাংবাদিক হিসেবে আমাদেরকে লিখতে হচ্ছে এই প্রথম সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা, একসঙ্গে এতগুলো প্রাণ গেল। তো ওই ডিনায়ালের জায়গাটা তো আর নাই, আর মানুষের বিশ্বাসের মধ্যে একটা বড় রকমের আঘাত। আমরা ওই ডিনায়ালের পরেও কোথাও জানি
একটা আস্থা ছিল, হয়তো নাই, নাই। হয়তো হোমগ্রোন ইত্যাদি ঠিক। নানা রকমের অনেক রকম কথা কথা চলছিল। আমরা বলছিলাম, ওটা বিশ্বাস করতে ভালোবাসছিলাম যে আচ্ছা ঠিক আছে নাই বড় ধরনের। কিন্তু এটা আসলে কি সিগন্যাল দিল আমাদেরকে? আপনি যদি আমার দেশের 40-45 বছরের ইতিহাসটা দেখেন, আমাদের কিন্তু 72 থেকে 82 এই সময়টা কিন্তু খুব অস্থির সময়ের ইতিহাস। এরকম জাপানিজ এয়ারপোর্ট কু আমার মনে আছে, সেটা 78 সালে বোধহয় সেরকম হয়েছিল। তখন আমরা প্রায় ধরে নিচ্ছিলাম যে স্থিতি ফিরছে না বোধহয় বাংলাদেশে, বা স্থিতি ফিরলেও আরো সময় লাগবে। এতদিন পরে গিয়ে এরকম প্রচন্ডভাবে একটা আঘাত পেয়েছে। কিন্তু আমি মনে করি যারা বিশ্লেষক তাদের জিনিসটা রাখা দরকার, এটা হচ্ছিল, এটা বেশ কিছু দিন ধরে হচ্ছিল, এবং আমরা কিন্তু ওই ডিনায়াল, আপনি যে কথাটা বললেন, ডিনায়ালের কারণেই আমরা এটাকে নিচ্ছিলাম না, সিরিয়াসলি নিচ্ছিলাম না, আমরা অন্যান্য শত্রুর দিকে তাকাচ্ছিলাম। কিন্তু এই শত্রু যে কত সবল হয়ে গেছে সেদিকটা আমরা তাকাইনি, যার ফলে আমার মতে এই জিনিসটা, এটা শব্দটাকে গুরুত্ব দেবেন না কিন্তু অনুভূতিটাকে গুরুত্ব দেন, যে এক ধরনের দায়িত্ব যাদের ছিল তারা দায়িত্ব জ্ঞানহীনের মতো এ করেছে। সাধারণ মানুষ তো এর চেয়ে বেশি করতে পারে না, সাধারণ মানুষ তো এর চেয়ে বেশি আগাতে পারবে না। সাধারণ মানুষ যে বিশ্বাসটা, যে আস্থাটা, যে দায়িত্বটা আমাদের নিরাপত্তা রিজিমের উপরে দিয়েছিল, সে নিরাপত্তা রিজিম কি পালন করতে পেরেছে? না পালন করতে পারলে তারা কি নিজের দিকে তাকিয়ে বলেছে এটা আমাদের ভুল ছিল, এটা আমাদের করা উচিত ছিল? সেটা না করে নিরাপত্তা রিজিম সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে ক্রস ফায়ারের জন্য, একজন দুজন মানুষকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলছে। এত যদি মারলো 40-50 জনকে, সেই যখন দরকার হলো তখন তো তাদের সামলাতে পারলো না। এই লজ্জাটা আমাদের, এটা একটা থাপ্পড়ের মতো আমাদের সবার গায়ে পড়েছে। এই জন্য আমাদের বিক্ষোভ, ক্ষুব্ধতা আমাদের প্রচন্ড। আমাদের এখন অনেকে অনেক কথা বলবেন, অনেকে আমাদের সরকারি বলুন বেসরকারি বলুন সবাই বলবেন যে এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে। এটা তো আমার দেশের, মানে এই ক্ষুব্ধতার পরেও কি আমরা নিরাপদ? মানে আমরা তো নিরাপদের কথা তো আর ভাবছি না। আমরা ক্ষোভ প্রকাশ করতে পারি, আমরা মনে করতে পারি যে এরকম একটি ঘটনা আমাদের থাপ্পড়ের মতো যাই হোক না কেন, কিন্তু এই যে নিশ্চয়তা অনিশ্চয়তার দোলাচলে সবসময় যে থাকে, সেই জায়গা থেকে আমাদেরকে আমরা নিশ্চিত ভাবেই আমরা হয়ে গেলাম যে এটা এমন একটা বিপদ, অনিশ্চিত, মানে নিশ্চিতভাবে অনিশ্চিতের মধ্যে আমরা পড়ে গেলাম। জি, আমি একটু শাহরিয়ার কবির আপনার কাছে জানতে চাই, এই শত্রু কতটা সবল হয়েছে, এরকম একটি বাক্য বলেছেন আহসান চৌধুরী। অনেকদিন ধরে আপনি এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন ৯/১১ দিয়ে। ৯/১১-র উপরে আমি ২০১০ সালে একটা ছবি বানিয়েছিলাম। ছবির শুরুটাই ছিল ১৯৯৮ সালের একটা যৌথ ইশতেহার নিয়ে। পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং বাংলাদেশের জঙ্গি নেতারা একসঙ্গে, ওসামা বিন লাদেন সহ এরা একসঙ্গে বসে একটা ঘোষণা দিয়েছিল, আমেরিকা এবং পশ্চিমের যে স্বার্থ যেখানেই আছে পৃথিবীর, সেখানেই তারা আঘাত করবে। এবং তারপরে আমেরিকার কয়েকটা দূতাবাস দেখেছি, ৯/১১ দেখেছি। এবং এইখানেও দেখুন, গতকালকে তাদের টুইটারে তারা পরিষ্কার বলেছে ক্রুসেডারকে তারা ঢাকার কূটনৈতিক এলাকাতে তারা জিম্মি করবে, কিন্তু আমরা কিন্তু সেটা আমলে নেইনি। আমাদের যারা নিরাপত্তা গোয়েন্দা বিভাগ, আমি বলবো বিটিআরসি, যারা এগুলো নজরদারি করে, তারা কিন্তু এটাকে আমলে নেয়নি। না নেয়ার ফলে পুলিশের এতগুলো জীবন চলে গেল, দুজন মানুষকে, দুজনকে তো হত্যা করেছে। এবং কম্পিটেন্ট, আমি যদি বলি সালাউদ্দিনের কথা, আমাদের থানার ওসি এবং ওর মতো মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধ, জঙ্গি দমনের ব্যাপারে, জঙ্গি মৌলবাদের বিরুদ্ধে এরকম একটা সৎ নিবেদিত পুলিশের কর্মকর্তা আমি খুব কম দেখেছি। বিভিন্ন সময় আমাদের নিরাপত্তার কথা বাদ দিন, সমস্ত জননিরাপত্তা নিয়ে তার যে উদ্বেগ এবং তার যে পরিকল্পনা, এই মানুষটা এবং তার সঙ্গে যে আরেকজন যে রবিউল যেভাবে ইসে হলো, বাচ্চা একটা ইসে যে 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে গেল, এবং এই ধরনের অফিসাররা, এটা যে কত বড় ক্ষতি আমাদের। এবং পুলিশের আপনি দেখুন 30 জনের উপর তারা আহত হয়েছে। যদিও আমরা কৃতিত্ব দাবি করছি, এবং এটা সব বিদেশি টেলিভিশনগুলো বলেছে যে অল্প সময়ে যে কমান্ডো অভিযান যেটা হয়েছে, এটা একটা অবিশ্বাস্য সাফল্য, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাদেরকে প্রশংসা করেছেন। কিন্তু কত বড় মূল্য আমাদের দিতে হয়েছে, যে 20 জন মারা গেলেন এবং কি নৃশংসভাবে তাদের হত্যা করা হলো, বিদেশিদের এবং আমাদের দেশে রয়েছে। মিস ইরশাদের কথা আমি যে একটু আগে বলছিলাম, যে তাকে গিয়ে তারা প্রশ্ন করেছে, আমি এনডিটিভিতে যেটা দেখলাম, মনিদীপার সঙ্গে ওই কথা হয়েছে ইঞ্জিনিয়ারের, বলছে তোমার মাথায় হিজাব নাই কেন? মনিদীপা স্ট্রেট বলেছে যে আমি এটা বিশ্বাস করি, আমি মরে গেল মাথায় মধ্যে, ইরশাদ এটা বললেন যে আমি মরে গেল এটা হিজাব পরবো না, বলে তাহলে তুমি মরো, বলে তাকে তারা মারলো।
এবং বাচ্চা থেকে শুরু করে এই যে নৃশংসতা, যেটা যে আমি এটাই বলছি যে একটা কাউন্টার ন্যারেটিভ যেটা আমাদের তরুণদের চেতনায়, যে মুক্তিযুদ্ধের চেতনা যেখানে ছিল, অহংকার ছিল, আমরা এই জিনিসটাকে একেবারে আমলে নিচ্ছি না, যে কাউন্টার ন্যারেটিভস গুলো কিভাবে তৈরি হচ্ছে, জঙ্গিবাদের প্রতি এই যে মোহ বা এই যে আত্মহত্যার প্রতি এই যে আকর্ষণ, এবং মরে গেলে আমি বেহেশতে যাব, আমার পোর্ট্রেট অফ জিহাদ ছবিতে আমি এগুলো বিস্তারিত দেখিয়েছি। আমাদের কারিকুলাম গুলো দেখুন, মাদ্রাসার কথা বাদ দিলাম, আমাদের উচ্চ পর্যায়ের পাঠ্য ইয়েতে দেখুন, ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে শিক্ষকরা ক্লাসে জঙ্গিবাদ শেখাচ্ছে, জিহাদ শেখাচ্ছে, গ্ল্যামারাইজ করছে, মওদুদিবাদ, ওহাবিবাদকে এগুলো আমাদের কারিকুলামের মধ্যে গ্ল্যামারাইজ করা হচ্ছে। তো এরা তো এভাবেই বেড়ে উঠবে, এবং এরা মনে করছে যে কি, যে প্রধানমন্ত্রী কালকে দুঃখ করে বলছিলেন না, যে আজান দিলে যেখানে নামাজ পড়তে যাওয়ার কথা তারা সেখানে হত্যা করতে যাচ্ছে। আর ওই ন্যারেটিভসটা তো তৈরি করা হয়েছে, আজানের চেয়ে জেহাদ অনেক, নামাজের চেয়ে জেহাদ অনেক ইম্পর্টেন্ট, এবং এইভাবে যদি সে শহীদ হয়, মারা গেলে সে শহীদ হবে এবং বেহেশতে যাবে। তো এই, এবং যদি সে ফিরত আসে তার তো গাজী হবে, এবং তার সঙ্গে তার অর্থ। তো আমরা বারবার বলছি, আপনি ঘরের মধ্যে জামাতের হাতিটাকে চোখে দেখবেন না, খড়ের গাদায় খুচরো জঙ্গির সুচ খুঁজে বেড়াবেন, তো তাহলে এরকম অবস্থাই হবে। জামাত এদেরকে তৈরি করছে, জামাতের আদর্শে এরা বেড়ে উঠছে, কিন্তু আমরা জামাতের গায়ে হাত দেবো না। আমেরিকা বলবে জামাত মডারেট ইসলামিক পার্টি, জামাত নিষিদ্ধ করতে গেলে ওআইসি খেপে যাবে, এরা হবে। আমাদের কদিন আগে দেখলাম আমাদের আওয়ামী লীগের যে আশরাফুল ইসলামও বললেন, না, জামাত নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা সরকারের নেই। আপনি জামাত নিষিদ্ধ না করে, জামাত বন্ধ না করে কি করে জঙ্গি দমন করবেন? গত সপ্তাহে আমি মিশরে ছিলাম, এবং সেখানকার এদের সঙ্গে বুদ্ধিজীবী বলুন, রাজনীতিবিদ, বাম, মধ্যপন্থী, সেকুলার ডেমোক্রেট, এবং সবার সঙ্গে আমি কথা বলেছি। প্রত্যেকেই বলেছেন যে তোমাদের সরকারকে বলো, যেভাবে আমরা মুসলিম ব্রাদারহুড বন্ধ করেছি, নিষিদ্ধ করেছি, জামাত নিষিদ্ধ না করলে তোমাদেরও কিন্তু ইজিপ্টের মতো, মিশরের মতো পরিণতি হবে। আর এখন কি হচ্ছে, মিশর থেকে, বাংলাদেশ থেকে জামাতিরা, মুসলিম ব্রাদারহুড দলে দলে গিয়ে, শয়ে শয়ে, হাজারে হাজারে তুরস্কে গিয়ে আশ্রয় নিচ্ছে। পাকিস্তানকে আমরা এতদিন হেডকোয়ার্টার বলতাম, পাকিস্তানের এখন এক্সটেনশন হয়ে গেছে তুরস্ক। খালি কি মুসলিম ব্রাদারহুড, জামাত, বোকো হারাম থেকে শুরু করে, আল শাবাব থেকে শুরু করে, এদের হামাস থেকে শুরু করে, এরা সমস্ত জঙ্গিরা, আইসিস তো আছেই, এরা গিয়ে তুরস্কে তাদের অভয়ারণ্য পরিণত করেছে। এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তো খোলাখুলি জামাতের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছে, নিজামীকে তারা শহীদ বলছেন, শহীদ নিজামীর নামে আঙ্কারাতে রাস্তা দিচ্ছেন। তো এই যে তুরস্কে যে একটা যে আন্তর্জাতিক গ্লোবাল যে জেহাদি বলয় যেটা আমরা বলছি, এই বলয়টা কিন্তু সম্প্রসারিত হচ্ছে। অভিঘাত বাংলাদেশে আসছে, আমাদের ছেলেরা তুরস্কে পড়তে যাচ্ছে, এবং এই ছেলেরা কারা? শিবিরের ছেলে, 700-র উপরে ছেলে বৃত্তি নিয়ে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পড়ছে তারা, এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে, তারা তো ফিরে আসছে ওই জেহাদ নিয়ে মাথার মধ্যে, এবং তারা সেটাই করছে। এবং আমরা আফগান জেহাদের সময় দেখেছি, ওই যে 5000 জঙ্গি যে গেল, হ্যাঁ, কিছু ফেরত আসেনি, বাকি সবাই তো এখানে এসে আরো রিক্রুট করেছে। এগুলো আমাদের লেখার মধ্যে, ছবিতে আমরা বিস্তারিত বলেছি। বিচ্ছিন্ন বলার কোনো সুযোগই নেই, এ ধারাবাহিকভাবে হচ্ছে। আর আরো যদি বলি, কালকে আমি কয়েকটা টেলিভিশনে, বিদেশি টেলিভিশনে বলছিলাম, দেখো তোমরা তো 71 দেখো নি। টার্গেটেড কিলিং যদি বলো, 71-এ তো জামাতিরা তো আলবদর, আল শামস, রাজাকার তৈরি করে, তালিকা তৈরি করে বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্ত চিন্তা প্রগতিশীল বুদ্ধিজীবীদের হত্যা করেছে। এখন এর সঙ্গে যুক্ত হচ্ছে আত্মঘাতী। আত্মঘাতী এটা আমরা বিদেশে দেখেছি, পাকিস্তানে এটা হরহামেশা হচ্ছে, বাংলাদেশে আত্মঘাতী এটা হচ্ছে নতুন একটা প্রবণতা। এবং যে কারণে ওই যে কোনো সংলাপ, শারীর ভাই, আপনি যদি মনে করতে, আমি জানি আপনার নিশ্চয়ই মনে আছে যে আত্মঘাতী কিন্তু নতুন নয়। আমরা গাজীপুরে দেখেছি যে গাজীপুরে কোর্টে দুইজন আত্মঘাতী তারা ছিল, এবং তখন সেই সময় কিন্তু এইটার একটা 2006-এর শেষের দিকে এটা একটা ভয়ের একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে এটা কিভাবে আবার ডিসম্যান্টেল হলো আমি জানি না, কিন্তু সেটা কি একেবারেই তো শেষ হয়ে যায় নাই? না, সেটা না, এখানে হচ্ছে একটা কালেক্টিভ। আমরা তো এটা প্রথমে ধরে নিয়েছিলাম ওই যে প্রথাগত যে জিম্মি একটা অভিযান হচ্ছে, যে একটা অপারেশন, তারা হয়তো কোনো দরকার সাকসি করবে। এর আগে যেটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের ক্ষেত্রে দেখলাম, কোন একবার নামও শুনেছিলাম, খালেদ সালাউদ্দিনের মুক্তি বা তাদের সেফ এক্সিট, পরে যেটা হলো যে কিনা তারা সেখানে অবস্থান করেনি, তারা আত্মহত্যা করবার জন্যই গেছে। এবং ওই বিদেশিদেরকে তারা যেটা ক্রুসেডার বলেছে, যে ক্রুসেডারদেরকে তারা হত্যা করবে, রাত 1টার সময় তারা দাবি করেছে 20 জনকে তারা হত্যা করেছে, 20টা লাশ আমরা পেয়েছি। সুতরাং এখন এগুলো অস্বীকার করা নয়।
এবং আমরা জানি এটা ঘোষণা প্রধানমন্ত্রী দিয়ে শেখ করেছে। হাসিনা এ ব্যাপারে আন্তরিক, জঙ্গি দমনের ব্যাপারে তার মতো আন্তরিক আমরা এখানে খুব কম দেখেছি। কিন্তু তার চারপাশে যারা আছেন, তার পরামর্শদাতা, এবং তারা যে যে প্রশাসন নিয়ে তিনি কাজ করছেন, যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো জামাত বসে আছে, সেখানে আমাদের প্রশ্নটা যে কোথায় আমাদের ব্যর্থতা। আমরা বলছি নিশ্চিত কি নিরাপত্তা নিশ্ছিদ্র চাদরে, নিশ্ছিদ্র কোথায়? শত ছিদ্র চাদরের ভেতর। এই ছিদ্রগুলো আমি তো বারবার বলছি যে বিটিআরসি কেন এটা মনিটর করতে পারলো না এবং আমাদের গোয়েন্দা বিভাগকে জানাতে পারলো না যে কি 11টার সময় এই বার্তাটি এসছে মানে এবং তারা গুলশানে হামলা করবে। বিটিআরসি এটা যদি মনিটর করতে বা এই যে ফেসবুকের যে স্ট্যাটাস বা যে ঘোষণাটি দেওয়া হয়েছিল যে ঘন্টা ঘন্টা তারা দিচ্ছিল এবং আমরা দেখছি, এটা যদি আমলে নেওয়া হতো তাহলে এই ঘটনাটা এড়ানো যেত। ঘটনা এড়ানো না গেলে এত বড় ক্যাজুয়ালিটিস পুলিশ আরো প্রস্তুতি নিয়ে যেতে পারত এবং ওই ইয়েটার জন্য যেটা হচ্ছে যে কি সেটা এড়ানো তো সম্ভাবনা ছিলই। অনেকগুলো ঘটনা এড়ানো গেছে যেগুলো জানা গেছে। গতকাল দিনাজপুরে দেখেছেন উত্তরবঙ্গে যেটা ঠাকুরগাঁতে যে এরকম একটা বড় রকমের হামলা তারা ব্যর্থ করে দিয়েছে। হ্যাঁ, ব্যর্থতার গুলো খবরের কাগজে আসে না, কিন্তু যেটা সারা পৃথিবীতে কালকে শিরোনাম হলো, আমাদের তো উদ্বেগ তো বটেই যে বাংলাদেশের যে আমরা যে অহংকার করছিলাম বাংলাদেশ মোল্লা ওমরের আফগানিস্তান না, জিয়াউল হকের পাকিস্তান না, সেই অহংকারের জায়গাগুলো এবং বারবারই বলা হচ্ছিল যে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করবার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে ইত্যাদি। এখন আর প্রমাণ হওয়ার আর কি বাকি? এবং আমি যেটা বলবো যে একটা মহল যেটা চাইছে যে হস্তক্ষেপ, যে বাইরের হস্তক্ষেপ। এখন কালকে আপনি সিএনএন এর ভাষ্যকারদের আমি বক্তব্যগুলো আমি সিএনএন নিয়ে আমি আলী রিয়াজের কাছে একটু যাব। শাহরিয়ার ভাই, আমরা গতকাল আমরা আমাদের খবরের কভারেজের ফাঁকে ফাঁকে সিএনএন এর কভারেজটাও দেখেছি। আমি ডক্টর আলী রিয়াজ একটু আপনার কাছে জানতে চাই আপনি কিভাবে দেখছেন। আর শাহরিয়ার কবির যেই জায়গায় একটু হিন্টস দিলেন যে কোথায় আমাদের ব্যর্থতা, রাজনীতি বিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে স্যার আপনি কি একটু মূল্যায়ন করবেন কিনা? আর সিএনএন এর কভারেজ নিয়েও স্যার কিছু প্রশ্ন আছে, একসঙ্গে অনেকগুলো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা সমবেদনা। বিশেষ করে দুজন পুলিশ অফিসার অত্যন্ত সাহসিকতার সঙ্গে এটা মোকাবেলা করার চেষ্টা করেছেন, সেটা নিঃসন্দেহে একটা প্রশংসার কাজ, এবং সেজন্য তার পরিবারের প্রতি আমার সমবেদনা থাকে। এই যে এখনকার পরিস্থিতি সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পেলাম, ভালো করে খেয়াল করে দেখবেন, এটা এক ধরনের এসকেলেশন। কৌশলগত দিক থেকে আমরা দেখতে পাই যে বাংলাদেশে যে জঙ্গিদের আক্রমণের ঘটনাগুলো ঘটে এটা দীর্ঘদিন ধরেই ঘটছে, কিন্তু আপনি যদি 2013 সাল থেকে দেখেন তাহলে দেখবেন যে প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছিলাম টার্গেটেড কিলিং। সেটা ব্লগারদের দিয়ে শুরু হয়েছে, তারপরে সেটা এক্সপ্যান্ড করেছে। আমরা দেখতে পেলাম যে সেই ক্ষেত্রে এলজিবিটি অ্যাক্টিভিস্টরা এর মধ্যে আক্রান্ত হলেন, মন্দিরের সেবায় বৌদ্ধ ভিক্ষু, ডাক্তার, এমনকি একজন সামান্য দর্জি পর্যন্ত আক্রান্ত হলেন। অর্থাৎ কিন্তু এগুলো প্রত্যেকটা ঘটনায় মনে হচ্ছে যে ব্যক্তিকে আমরা করা হচ্ছে। পাশাপাশি তারপরে আমরা দেখলাম যে দ্বিতীয় একটা কৌশলের মধ্যে যুক্ত হলো। দ্বিতীয় কৌশলটা কি? প্র্যাকটিক্যালি আমরা দেখতে পেলাম যে ওই শিয়াদের উপর হামলাটা শুরু হলো 2015 সালের অক্টোবর মাসে। প্রথম যেটা ঘটলো সেটা আপনাদের মনে আছে যে সেটা ঘটেছিল তাজিয়া মিছিলের উপর হামলা। পরবর্তী সময় শিয়াদের আরেকটা মসজিদেও হামলা হয়েছে ঢাকার বাইরে। তার মানে হচ্ছে সম্প্রদায়গত বিভক্তির বিষয়টা, যেটা আমরা সবসময় দেখেছি যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন বিশেষ করে আইসিস এর যেই প্রচার পুস্তিকা, তাতে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে বাংলাদেশ বিষয়ে বলা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই জিনিসটা করতে চায় এবং করতে পারছে। তাহলে এটা দ্বিতীয় কৌশল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আরেকটু তৃতীয় কৌশলের মধ্যে যুক্ত হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে জিম্মি নেওয়ার ঘটনা। জিম্মি নেওয়ার ঘটনা জঙ্গিদের, যেটা আফসান ভাই বলেছেন যে এটা আগে ঘটেনি, এবং একটা বিদেশিদের প্রতি আক্রমণ করা, হ্যাঁ দুটো ঘটনা এর আগে আমরা দেখেছি, কিন্তু এইভাবে পরিকল্পিতভাবে বিদেশিদের উপর হামলার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে সে সারা পৃথিবী জুড়েই তারা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এবং এইগুলির থেকে আপনি শুরুতে বলেছিলেন ডিনায়ালের প্রশ্নটা, ফলে এই কৌশলগুলি দেখতে পাচ্ছি, কৌশলগুলো পরিবর্তিত হচ্ছে এবং কৌশলগুলো যুক্ত হচ্ছে। আসলে পরিবর্তিত হচ্ছে এই অর্থে যে একটা বাদ দিয়ে আরেকটার মধ্যে যাচ্ছে জঙ্গিরা, তা নয়, কিন্তু সবগুলোই আসলে এমন একটা পরিস্থিতি তৈরি করছে
যে সেটা মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এখন। ফলে ডিনায়ালের এই আলোচনার মধ্যে এখন আর ওই আলোচনায় যাওয়ার কোনো আমি খুব যৌক্তিকতা দেখি না আর কি। এখন সেটা হচ্ছে যে কৌশলটা বের করতে হবে যে কি করে সকলকে নিয়ে এটা মোকাবেলা করা যায়, সেটাই হচ্ছে প্রথম প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে সেদিকে নজর দেওয়াটা খুবই জরুরি। স্যার, সকলকে নিয়ে মোকাবেলার ব্যাপারে আজকে নিশ্চয়ই আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণটা সেটা ফলো করেছেন। তিনি সকালেও একটি অনুষ্ঠানে গিয়ে এই প্রসঙ্গে বলতে গিয়ে কিছু ইনফরমেশন দিতে গিয়েও অভিভাবকদের প্রতি এবং সকলের দায়িত্বের কথা বলেছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণের কথা, সকলকে নিয়ে মোকাবেলার একটি অঙ্গীকারের কথাও বলেছেন। তিনি আস্থা রাখার কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদ হতে দেওয়া হবে না। তিনি এবং স্পষ্ট করে বলেছেন যে আমার সোজা কথা, মানে আমরা তার উপরে আমাদের আস্থা আছে। আমি একটা জায়গায় স্যার একটু আপনার মন্তব্য শুনতে চাই। সিএনএন এর কাভারেজ নয়, যেসব মন্তব্যগুলো করেছেন শাহরিয়ার ভাই অনেকগুলো ফলো করেছেন। আমরা সিএনএন এরকম একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সংবাদ মাধ্যম আর টেলিভিশন চ্যানেল কালকের এই ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রায় আজকে বিকেল পর্যন্ত তাদের আর বিষয় আর কিছু নেই এবং ঢাকার ঘটনা, ইস্তাম্বুল থেকে ঢাকার ঘটনা, আমরা দেখছি যে ক্যালিফোর্নিয়া থেকে ঢাকার ঘটনা, দোহা থেকে ঢাকার ঘটনা, সৌদি আরব থেকে ব্যাখ্যা করছেন। আজকে বিকেলে পাকিস্তান থেকেও একজন বসে ঢাকার ঘটনা নিয়ে ব্যাখ্যা করছেন। আমি একটু স্যার এই সিএনএন এর এই এক্সটেন্সিভ ইন্টারেস্টার ব্যাপারে একটু আমি জানতে চাই। আপনি সিএনএন, আপনাকেও অনেক কথা বলছেন, যে শাহরিয়ার ভাইও প্রশ্ন করছেন। যেটা সিএনএন এ তো আপনার বক্তব্য আমরা শুনেছি, যেটা ভাষ্যকারদের বিশেষ করে লিজা কার্জ এবং অন্যদের যে বক্তব্যগুলো, যে বাংলাদেশের গণতন্ত্রহীনতাকে তারা এর জন্য দায়ী করেছে। তা আমি বলছি যে ফেইল্ড স্টেট হিসেবে বলাই যায়, এরকম একটি মন্তব্য করেছে। সিএনএন কে আমি বলেছি যে যেসব দেশে সাম্প্রতিককালে হামলাগুলো হচ্ছে, কোন দেশে গণতন্ত্র বাংলাদেশের চেয়ে কম আছে? আমেরিকা গণতন্ত্রকে আমাদের চেয়ে কম আছে, ব্রিটেনে, ফ্রান্সে, বেলজিয়ামে, এমনকি তুরস্কেও। সমালোচনা করছি ইসলামিস্ট, কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশ এবং সরকার এবং সেখানে রয়েছে। এবং ইস্তাম্বুল বিমানবন্দরের নিরাপত্তার কথা যদি বলি, পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিমানবন্দরের মধ্যে একটা ইস্তাম্বুল। তো গণতন্ত্রের সঙ্গে সম্পর্কটা কোথায়? গণতন্ত্র ইউরোপের কোন দেশে নেই? তারপরেও তো 5,000-এর মতন তো জঙ্গি তো ইউরোপ থেকে গেছে সিরিয়াতে জিহাদ করবার জন্য। তো সিএনএন এর এই যে অবস্থানটা জামাত বিএনপি ন্যারেটিভস এর সঙ্গে, যে গণতন্ত্র নাই বলে এটা হচ্ছে, গণতন্ত্র এলে যেন এগুলো কিছু থাকবে না বাংলাদেশে। স্যার, আপনি কি এটাতে মন্তব্য করবেন কিনা? সিএনএন এর সবগুলো বক্তব্য আমি দেখিনি, অতএব সিএনএন এর ভাষ্যের সঙ্গে আমার একমত দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। এটা সিএনএন কে আসলে আপনাদের প্রশ্নটা করলে তারা ভালো উত্তর দিতে পারবেন। সিএনএন কোন ভাষ্যকার বলেছেন আমি তাও জানি না। ফলে আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে সকলকে মিলে এই কাজটা করতে হবে, সেটা আমি বলছিলাম আর কি। এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আস্থা রাখার কথা বলেছেন। অবশ্যই সরকারের উপর আস্থা আপনাকে রাখতে হবে, সরকারের তো দায়িত্ব। এবং সামগ্রিকভাবে এই যে সকলকে যুক্ত করা, সেটা আপনি কিভাবে করবেন সেটাই দেখবার বিষয়। আপনি আফসান ভাই যেটা কিছু ইন্টেলিজেন্স ফেলিউরের কথা বলেছে, তাহলে সেটাও রিভিউড হওয়া দরকার। এবং এই দৃষ্টিভঙ্গির থেকে আমার কাছে মনে হচ্ছে সকলকে একত্রিত করে, এটা তো রাষ্ট্রেরই দায়িত্ব সকলের নিরাপত্তা দেয়া, তাই নয় কি? এবং সেই বিবেচনার থেকেই আসলে আমাদেরকে দেখতে হবে যে এগিয়ে যাওয়ার পথটা কি, পথটা বের করতে হবে আমাকে, এবং সে দায়িত্ব নিতে হবে সরকারকে, তার সঙ্গে অন্যদেরকে যুক্ত করতে হবে। এবং এই ক্ষেত্রে যেটা বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য হচ্ছে, যে বাংলাদেশের, যেটাকে আমরা সিভিল সোসাইটি বলি, বাংলাদেশের সাধারণ মানুষ, আপনি সহজভাবে যদি বলেন, চরমপন্থা সবসময় বাংলাদেশে প্রত্যাখ্যাত হয়েছে, কখনোই কিন্তু গ্রহণযোগ্য হয়নি। সেটা বামপন্থী চরমপন্থা বলুন, ডানপন্থী চরমপন্থা বলুন, কখনোই সেটা হয়নি। এবং সেই সমস্ত কারণেই আমার ধারণা যে মানুষের মধ্যে সে শক্তি আছে, এবং মানুষের মধ্যে যেহেতু এই শক্তিটা আছে, তাহলে আপনি তাকে অন্তর্ভুক্ত করার পদ্ধতিটা বের করুন এবং তাকে সাথে নিয়ে সেই শক্তিটাকে ব্যবহার করেই আপনাকে এগিয়ে যেতে হবে। তার কোনো বিকল্প আমি দেখতে পাচ্ছি না আর কি। কারণ এটা একটা জাতীয় ক্রাইসিস, আপনিও বলেছেন যে আসলে এখন আর তো ওই জায়গায় নেই যে আমরা বলবো যে কে ছিল কে ছিল না, কি নাম ইত্যাদি, এই বিতর্কে আমরা যাব না। কাজটা হচ্ছে সামনে এগোবার,
যেটা আপনি একেবারে গোড়াতে আমার বন্ধু আশফাক মুনিরের কথা উল্লেখ করেছেন, যে সামনে এগিয়ে যাওয়ার পদ্ধতিটা বের করতে হবে, এবং এখন সেটা সেই দিকেই নজর দেওয়া দরকার বেশি। পাশাপাশি যেটা আকরাম ভাই বলেছেন, ইন্টেলিজেন্স ফেলিয়ার যেগুলো আছে সেগুলো আপনাকে মোকাবেলা করতে হবে, দেখতে হবে কোথায় কোথায় ফেইল্ড হয়েছে এবং কেন সেগুলি হয়েছে। এই যে নিশ্ছিদ্র নিরাপত্তার কথা, হ্যাঁ এটা ঠিক যে গুলশান এলাকায় আগেও দুটো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সেজার তাবেলার কথা আমাদের খুব সাম্প্রতিক, তার আগে সৌদি একজন কূটনীতিকও নিহত হয়েছিলেন। কিন্তু এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই ধরনের এত বড় একটা ঘটনা ঘটলো কি করে সেটা খুঁজে বের করতে হবে, তার তদন্ত করা দরকার যে কিভাবে হলো। পাশাপাশি যেটা ভবিষ্যতে যে ঘটবে না তার ব্যবস্থাটা করা দরকার, এবং তার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা, যে ধরনের পদক্ষেপ, যেরকম রাজনৈতিক উইল, পলিটিক্যাল উইল যেটাকে বলে, এবং ক্যাপাসিটি, সেই ক্ষেত্রে ধরুন এই যে জঙ্গিদের যোগাযোগ, তো আঞ্চলিক যোগাযোগ তো অনেক পুরনো, 90 সাল থেকে, আমরা মধ্য 90 থেকে আমরা দেখতে পাই বাংলাদেশে আসলে জঙ্গি সংগঠনগুলো তৈরি হয়েছে আফগানিস্তানের যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে, তাই না? কিংবা ধরুন আমরা তো দেখেছি 2008-9 সালে বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার লোকজন আটক হয়েছে। টুন্ডা বলে একজন ভারতীয় সন্ত্রাসী এখন বিচার হচ্ছে, একসময় বাংলাদেশ থেকে অপারেট করেছে। ফলে আঞ্চলিক যোগাযোগ আছে, এই যে অস্ত্রশস্ত্র সেগুলো কোথাও না কোথাও থেকে তো আসে, সেগুলি খুঁজে বের করা দরকার, ফাইন্যান্সিং এর সোর্স গুলি খুঁজে বের করা দরকার, এবং যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা আপনি কি করে ব্রেক করবেন সেটা আপনাকে দেখতে হবে। এগুলি হচ্ছে এখনকার জরুরি বিষয়, হচ্ছে সেগুলো। এবং সেই জায়গায় আমার মনে হয় যে জোর দেওয়া দরকার যে কি করে অতীতের ভুলগুলো কাটিয়ে উঠে এখন দ্রুত এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা। স্যার আমি আপনার সঙ্গে একমত। আপনি বলেছেন যে আসলে এখন আর দোষারোপ করার মতো সুযোগ ওটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আর কারণ আমাদের যে বাংলাদেশের যখন নাকি এরকম একটি ঘটনা হয়, এটার স্কেলটা অনেকখানি বড় হয়, অনেক অনেক বেশি প্রাণ যায়। সুতরাং এখন আর দোষারোপের রাজনীতি অথবা যাই বলি না কেন সেগুলো নয়, অন্তর্ভুক্ত করার একটা কৌশল, যেখানে বলেছেন সবাই মিলে এটি মোকাবেলা করতে হবে। এই কৌশলটা নিয়েই অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে, কিন্তু কেউ কোনো একটি কৌশল বা কি হতে পারে সেরকম কোনো সাজেশন এখনো পর্যন্ত আমরা স্যার পাইনি, অথবা আলোচিত হয়নি। আমি শুনতে চাই স্যার, কারণ আপনারা অনেক ভাবেন, দেশটা নিয়ে ভাবেন, অনেক লেখালেখি করেন, সুযোগও রয়েছে, আর আপনার বিষয় যেহেতু এটি। স্যার একটু অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমি একটু বিনীতভাবে ক্ষমা চাচ্ছি মোহাম্মদ আলী সরকার, আপনার কাছে শিকদার আপনাকে সুযোগ দিতে পারলাম না, একটু ব্রেকে যেতে হচ্ছে। ব্রেকের পরে আমি একটু নিরাপত্তার জায়গায় আপনার কাছেই প্রথমে ফিরবো। থাকুন এটি নিজের সঙ্গেই। নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। আমরা গতকালের ঘটনার প্রেক্ষিতেই আজকের আলোচনা সাজিয়েছি। নিশ্চয়ই দর্শক আপনারা জানেন, গতকাল রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে ভয়াবহ যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার দিনটিকে যদি আমরা পয়লা জুলাই, মানে সপ্তম মাস 7/1, তার আগে অথবা পরে, সেই শিরোনামেই আমরা আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি। মোহাম্মদ আলী শিকদার, এতক্ষণ যে আলোচনাটি হচ্ছিল যে বিটিআরসির বিষয়টি আমলে নেয়নি, শাহরিয়ার কবির যে কথাটি বলছিলেন, নিরাপত্তা বিশ্লেষক হিসেবে কি আপনি এটাকে খুব বেশি মানে গুরুত্ব দিতে চান কিনা, যে আমলে নেয়নি বলে এত বড় ঘটনা? আর দ্বিতীয়ত যে প্রস্তুতি তৈরি হওয়া, পুলিশের উপরে যে আমাদের ডিপেন্ডেন্সি, যে যেখানে ছোট ঘটনা হোক বড় ঘটনা হোক না কেন, আমাদের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী আমাদেরকে নিরাপদ করবে, সেখানেই তারা এই যে মেসেজটা পড়ে দেই যে গতকাল সকাল 11টার সময় ওদের বার্তাটি হচ্ছে, ইট উইল বি ফার্স্ট ইন বাংলাদেশ টু অ্যাটাক ইন ডিপ্লোম্যাটিক জোন, taking hostage and largest operation against the Crusaders and its allies. 11টার সময় তারা মেসেজ দিয়ে দিয়েছে। আমরা কিন্তু কিছুই জানি না,
সাংবাদিকরা না জানুক, আমাদের গোয়েন্দা বিভাগ বলেন আপনাদের নিরাপত্তা বিশ্লেষণ। নিরাপত্তা বিশ্লেষণে কি বলে? এই বিষয়টি হলো যে নিরাপত্তার একটা ফান্ডামেন্টাল, একেবারে আমরা বলি ফান্ডামেন্টাল নীতি। কোনো কিছুকেই ছোট করে দেখা যাবে না, কোনো কিছুকেই উপেক্ষা করা যাবে না। একটা সামান্য একটা ইঙ্গিত যদি কোথাও পাওয়া যায় সেটিও সিরিয়াসলি নিতে হবে। তো এরকম একটি বার্তা যখন অনলাইনে চলে এলো, এখন আমার প্রশ্ন হলো এটাকে আদৌ কেউ দেখেছেন কি দেখেননি? সেই জায়গাটাও কিন্তু একটা বড় ধরনের একটা ঘাটতি। যদি না দেখবে, এত একটা কনস্ট্যান্ট মনিটরিং এ থাকার কথা। কারণ আমরা তো জানি যে জঙ্গিরা কিন্তু এই অনলাইনের যে তাদের যে প্রযুক্তি সেটাকে ব্যবহার করে তারা কিন্তু তাদের যে সমন্বয় বলেন, তারা কিন্তু সবাই সবসময় এক জায়গায় ফিজিক্যালি জড়ো হয়ে পরিকল্পনা করে না। তারা কিন্তু অনলাইনেই তাদের অ্যাক্টিভিটিসটা প্রধান চালায়, এবং এই যে সমন্বয় অপারেশনে কে যাবে না যাবে, এই যে কোঅর্ডিনেশন, নিশ্চয়ই তারা একটা সুপরিকল্পিতভাবেই কাজটি করে। তাদের প্রধান যে অবলম্বন সেটি হলো কিন্তু এই অনলাইন যে বিষয়টি আছে। সুতরাং এটা তো বহুদিন থেকে কিন্তু আমরা বলে আসছি। তো সেই অনলাইনের মনিটরিং যে ব্যবস্থাটি, সেটি তো কোনোভাবেই মানে ওভারলুক করা বা হালকাভাবে দেখা বা এখানে এটি না দেখা, সেটি আসলে আমরা ভেবে পাই না যে কেন এরকম হবে। আর যদি কেউ না দেখে থাকেন সেটি যেমন গ্রহণযোগ্য নয়, না দেখাটাই একটা ব্যর্থতা। আর যদি দেখে কোনো এটাকে আমলে না নিয়ে থাকেন সেটা তো ভয়ানক ব্যর্থতা। সেটা যে কথাটা বললাম, যে ফান্ডামেন্টাল যে নিরাপত্তা, সেটি হলো ব্রেক হয়ে যায়। যে আমরা দেখলাম আরে না, এরকম তো কিছু, এরকম তো হয়েই থাকে, হয়তো এমনি এটা বোধহয় হাওয়ার উপর একটা হুমকি, এই ধরনের নেওয়ার তো কোনো সুযোগ নাই। কারণটা আপনি যদি দেখে থাকেন, আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা নতুন নয়। সেই 1999 সালে যশোরে উদীচীর হামলা শুরু থেকে তারপর তো সিরিজ চলছেই। মাঝে মাঝে কোনো একটু গ্যাপ হয়, একটু ছোট বড় হয়, আমরা দেখেছি চলছে। এবং আমরা কিন্তু বিগত সময়েও যে এই যে 5-7 বছরে বিভিন্ন সময় আমাদের র্যাব অন্যান্য বড় বড় জঙ্গি আস্তানা কিন্তু তারা লোকেট করেছে। তারা জঙ্গিদের অস্ত্রপাতি, গোলাবারুদ সহ তাদেরকে অনেককেই অ্যারেস্ট করেছে। এবং সবকিছু মিলে কিন্তু একটা ইঙ্গিত কিন্তু আমরা সবসময় পেয়েছি বা মনে হয়েছে যে জঙ্গিরা এই হয়তো বড় ধরনের কোনো তৎপরতা বাংলাদেশে ঘটাবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। হয়তো তারা পারছে না কেন বা কখন করবে সেটি অনুমান করা কঠিন, কিন্তু এটা কিন্তু আশঙ্কার বাইরে কখনো ছিল না যে এই ধরনের বড় ধরনের কোনো আক্রমণ। তো এই যে গুলশানে গতকাল যেটা ঘটলো, এই বিদেশিদের জিম্মি করা, এই হয়তো আমরা সুনির্দিষ্টভাবে সেই আশঙ্কাটা করতে পারিনি, বাট এই তো আশঙ্কা ছিল যে বড় ধরনের একটা কিছু তারা ঘটাবার চেষ্টা করছে, কিন্তু হয়তো তারা গত কয়েক বছর সফল হয়নি। তো সেই কারণেই কিন্তু যারা বড় ধরনের ঘটনা ঘটাবার সফল না হওয়ার কারণেই কিন্তু তারা ওই গুপ্ত হত্যা বেছে নিয়েছে। আমি একটা ছোট্ট আইজিপির একটি বক্তব্য একটু আমি প্লে করব, দেখে আমি আবার আপনাদের কাছেই ফিরছি। যেই 6 জন মারা গেছে তার মধ্যে 5 জনকেই খুঁজছিল পুলিশ, এরকম একটি মন্তব্য করেছেন আমাদের আইজিপি শহীদুল হক। 6 জন নিহত হয়েছে, কিন্তু 5 জনের সুস্পষ্ট যারা আছে, এই 5 জন জঙ্গি, ও আমরা এদেরকে গ্রেপ্তার করার জন্য অনেক চেষ্টা করেছি, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করেছি। তো এখানে এসে তারা মারা গেল। এই জঙ্গিরা সবই বাংলাদেশ। আমেরিকার ঘটনায় 50 জন মারা গেছে, ওখানে আইএস দায় স্বীকার করছে। কারণ দায় স্বীকার যে তারা করে, এই লিঙ্কটা আমাদের বের করার জন্য চেষ্টা করতেছি। এখন আমাদের অভিযান সবসময় চলছে এই জঙ্গিদের বিরুদ্ধে। আমরা জঙ্গিদেরকে সবসময় নিয়ন্ত্রণ করার জন্য যা যা প্রয়োজন আমরা করব। এই 5 জন লিস্টে ছিল এবং তাদেরকে খোঁজা হচ্ছিল, খুঁজে পাওয়া যায়নি। কিন্তু 5 জন এবং তার 6ষ্ঠ জন সহ এরকম একটি ঘটনা ঘটিয়ে ফেললো, ধরা যায়নি, বোঝা যায়নি ঘোষণা দিয়ে। সেটা হলো যে 5 জন যে লিস্টে ছিল সেটি তো না, আমার তো মনে হয় আরো অনেকেই লিস্টে পুলিশে থাকার কথা। কারণ অনেক জঙ্গি তো আপনার ধরা পড়ে আবার জামিনও চলে গেছে, তাদের অনেক কিন্তু অনেক সময় খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা আদালতে হাজিরও দেয় না। তো এই সমস্ত লিস্ট তো পুলিশের কাছে থাকার কথা নিশ্চয়ই আছে। তার থেকে বড় কথা হলো যে এটি ঠেকাবার জন্য কি করা হচ্ছে, সেটি হলো বড় কথা। তো আমি যদি একটু ভিন্নভাবে বলি, যে ধরেন 2009 সালের পর থেকে এই পর্যন্ত আমাদের নিরাপত্তা বাহিনীর যে তৎপরতায়, সেই তৎপরতায় কিন্তু এই বড় ধরনের কোনো হামলা তারা চালাতে পারেনি, যেটি তারা করেছে 2005, 6 বা 4 সালে। আজকে যে ঘটনাটি ঘটলো গুলশানে, বিদেশিদের জিম্মি করে করেছে নতুন ডাইমেনশন, নতুন একটা বৈশিষ্ট্য, নতুন একটি বার্তা দিল তারা। এবং তাদের এটা উদ্দেশ্য আমরা কিন্তু বুঝতে পারছি যে কোন উদ্দেশ্যে তারা এটা করলো। কিন্তু এর থেকে কিন্তু অনেক বড় জঙ্গি আক্রমণ কিন্তু বাংলাদেশ হয়েছে। সেখানে আপনারা যদি 2004 সালে 21শে আগস্টের কথা বলেন, সেখানে কিন্তু শয়ে শয়ে পুলিশ উপস্থিত ছিল।
পুলিশ দণ্ডায়মান ছিল, সেই পুলিশের ভিতরে ঢুকে কিন্তু সেই আক্রমণটি চালাতে সক্ষম হয়েছে। সেই ধরনের বড় আক্রমণ কিন্তু তারা বাংলাদেশে 2009 সালের পরে আর চালাতে পারেনি। সেই জন্যই কিন্তু আমি আমার প্রাথমিক বক্তব্যে বলছিলাম যে এটি তারা না পেরে তারা ওই টার্গেট কিলিং এবং গুপ্ত হত্যা বেছে নেয়। এবং আপনি দেখবেন যে বিদেশিদের হত্যা, তারপরে যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, পুরোহিত বা ধর্মগুরুদের হত্যা, এটি যদি দেখেন তাহলে কিন্তু তাদের টার্গেটটা কি? তারা টার্গেটটা হলো যে বিদেশির যারা আছে, আমাদের যারা পশ্চিমা বিশ্ব বলেন, পরাশক্তি বলেন, তারা যেন সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে। এবং সেটিরই মানে ধারাবাহিকতায় কেউ যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে থাকে, আমরা কখনোই কিন্তু আমাদের এই আলোচনা বলেন, লেখালেখি বলেন, কোনোদিনই কিন্তু এটাকে বিচ্ছিন্ন ঘটনা আমরা বলিনি। আমরা বলছি এটা প্রত্যেকটার সাথে প্রত্যেকের সম্পৃক্ত আছে, এবং এদের যেমন প্রত্যেকটা ঘটনা একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, আবার বৃহত্তর উদ্দেশ্য আছে। সুতরাং এই যে বিদেশিদের হত্যা করা, এবং এটা তো জানা গেছে এখন যে এই অভিযানটি শুরু হওয়ার আগে কিন্তু সবাইকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, সুতরাং এটা স্পষ্ট যে এই বিদেশিদের হত্যা করে তারা যে এই যে আমাদের পশ্চিমা বিশ্ব আছে তাদের থেকে সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করা। তো প্রচন্ড চাপ যদি সরকারের উপর সৃষ্টি হয় এবং সরকার যদি সেখানে নতি স্বীকার করে, তাহলে কি হবে? আমরা তো স্পষ্ট দেখেছি যে পশ্চিমা বিশ্ব আপনার বান কি মুন থেকে শুরু করে জন কে শুরু করে প্রধানমন্ত্রী টেলিফোনকে বলেন যে আপনারা যুদ্ধভরে বিচার করছেন করেন, কিন্তু এই ফাঁসিটা দিয়েন না। তাহলে যদি সরকার নত স্বীকার করে, তাহলে তো ওই আমরা তো অনুমান করি যে প্রথম শর্ত দিবে যে আচ্ছা ঠিক আছে, এই 2-4 জন যারা বাকি আছে এবং তাদের তো সবচেয়ে বড় অর্থ লগ্নিকারী যে যুদ্ধ অপরাধী, তার তো প্রায় কাছাকাছি হয়ে আসছে, যেটা অনুমান। সুতরাং তার তো বিদেশ কানেকশন অত্যন্ত শক্তিশালী। সে যে মিলিয়ন মিলিয়ন ডলার সে খরচ করছে বিদেশে, লবিস্ট নিয়োগ করছে, সেটাও তো একেবারে সত্যভাবে এটা প্রতিষ্ঠিতভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং এই সব কিছু মিলে এই যে হত্যাকাণ্ড তারা ঘটালো, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা এবং সেটা সুপরিকল্পিতভাবে তাদের যে টার্গেট, সেই লক্ষ্য উদ্দেশ্য অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন, বসে আছেন ডক্টর আলী রিয়াজ। আমি একটু আপনার কথা সূত্র ধরে একটু মন্তব্য শুনতে চাই। আমি একটু জানতে চাই, মোহাম্মদ আলী শিকদার বলছিলেন যে সবকিছুর সঙ্গে সবকিছুর একটা যোগসূত্র আছে। এই ঘটনার পর আইএস এবং আল কায়দা দুটি সংগঠনই দাবি করেছে তারা এই ঘটনার জন্য দায়ী। আপনি এই বিষয়টি ফলো করেন, জঙ্গিবাদের যেই ডালপালা ইত্যাদি এবং গ্লোবালাইজেশনের যে বিষয়টি, সেটাও আপনি স্যার ফলো করেন। তো এটা কি খুব সচরাচর দেখা যায় কিনা যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দুটি রাইভাল সংগঠন, মানে দুটি জঙ্গি, কিন্তু একটি আরেকটিকে খুব একটা পছন্দ করে বলে আমাদের জানা নেই, তারা দাবি করে, এটার সঙ্গে কিসের লিংক আছে স্যার? এখন এই দুটো সংগঠনের মধ্যে কিন্তু পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা আছে, এটা আমরা জানি। এবং AQIS, আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আসলে তৈরি হয়েছিল আইসিস এর প্রভাবটা যেন তারা তাদের মতো করে তাদের পক্ষে আনতে পারে, অর্থাৎ আইসিস এর দিকে যাতে লোকজন না যায়। আল কায়দার একটা অংশ বেরিয়ে গিয়ে তো আইএস পর আইসিস এর তৈরি হয়েছে, ফলে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে। আল কায়দার পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে আমি যতদূর দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে তারা এই জন্য প্রশংসা করেছে, তারা দাবি করেছে, এমনটা আমি দেখতে পাইনি। সেই তুলনায় আইসিস এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু দেখুন, এই দাবি করাটা নিয়ে আমি খুব বেশি মানে খুব সময় দেওয়ার পক্ষে নয় এখন আর। কারণ হচ্ছে যে দাবি করুক অথবা না করুক, ঘটনাটা ঘটেছে, ঘটনার ফলে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াগুলো দেখতে হবে। এইরকম একটা বড় ঘটনা, তার ফাইন্যান্সিং, তার নেটওয়ার্ক, তার ম্যাটেরিয়াল সাপোর্ট, তার সবকিছু নিশ্চয়ই আছে কোথাও বাংলাদেশে, কেউ না কেউ দিচ্ছে, এবং কোনো না কোনো ভাবে সম্ভব হয়েছে, সেটা খুঁজে বের করা দরকার। এবং সেই জায়গায় এই গুরুত্বটা দিতে হবে যে নামের বিতর্ক, এটা AQIS না IS, এটা দাবি করলো কেউ দাবি করলো, কারণ কোনো কোনো দাবির ব্যাপারে আমার সংশয় আছে। যেটা আমি আগে করেই বলে এসেছি যে যখনই সাইট কোনো জিনিস বলে তখনই যে সেটা মেনে নিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা কোথাও নেই। এটা এরকম অনেক দাবি আছে যেগুলো আমরা দেখেছি যে পরবর্তী সময়ে ইসে হয়েছে আর কি, যে সঠিক প্রমাণিত হয়নি। ফলে আর তাছাড়া আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো অনেক সময় ঘটনা ঘটবার পরে নিজেদের সাফল্য হিসেবে দাবি করে বসে। ফলে এই দাবি টাবি করা নিয়ে বেশি সময় দেওয়ার মতো মানে গুরুত্ব আমি দিই না। দাবি করার মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হয়তো হয় যে আন্তর্জাতিক যোগাযোগ আছে, সেটা আপনি গোড়াতেই বলেছেন যে এখন ওই ডিনাইলের প্রশ্নটাতে যে জঙ্গি সংগঠনগুলো শক্তিশালী হয়ে উঠেছে, এটা আসান ভাবে বলেছেন, এটা শারীরিক ভাবে বলেছেন, যে আমরা দেখতে পেয়েছি জঙ্গি সংগঠনগুলো শক্তিশালী হয়ে উঠেছে।
এখন সেটাই মোকাবেলা করা দরকার এবং সেই মোকাবেলা করার পদ্ধতিটাই আসলে খুঁজে বের করতে হবে। জি স্যার, স্যার কৌশল নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন আছে, নিশ্চয়ই আপনি তৈরি আছেন, কোনো ভালো আইডিয়া আমাদেরকে দিবেন। আমি একটু শাহরিয়ার কবিরের কাছে যাই। যেটা বলছিলেন যে আলী রিয়াজ, যে কে দাবি করলো কি দাবি করলো তাতে কিছুই যায় আসে না, বরং আমরা যদি ঠিকভাবে এটার অ্যাড্রেস করতাম তাহলে বোধহয় জিনিসটা, এখনো কি ঠিকভাবে অ্যাড্রেস করা হবে বলে আপনার মনে হয়? না, হবে না তো ওই জায়গায়। যদি আমি যতক্ষণ ওই আমেরিকার কথা বলি আর বাংলাদেশের আমাদের সরকারের নীতি নির্ধারকদের কথা বলি, আমেরিকা প্রথম থেকে বলছে জামাত একটা মডারেট ইসলামিক পার্টি, জামাতের সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক আছে আমেরিকা এটা বিশ্বাস করে না। এবং আমাদের প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন জামাত ইসলামী কোনো রাজনৈতিক দল না, সন্ত্রাসী সংগঠন। কিন্তু গত মাসেই দেখলাম আমাদের আবার আশরাফুল ইসলাম বলে দিলেন যে জামাত নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা সরকারের নেই। এখন এই জামাতের ব্যাপারে যে দ্বিধা দ্বন্দ্ব টানা পড়েন, জামাতকে কতটুকু রাখবো না সঙ্গে, এবং এই সুযোগে জামাত কিন্তু দলে দলে আওয়ামী লীগের মধ্যে ঢুকেও যাচ্ছে, জেলা উপজেলা পর্যায়ে, এগুলো আমরা দেখেছি। এইসব ব্যাপারে যদি আমরা প্রথমে যদি নিজেদের মধ্যে যদি ঐকমত্য না হয়, জামাত সম্পর্কে আমার পলিসি কি হবে, হেফাজত সম্পর্কে আমার কি হবে, 13 দফা তারা দিয়েছে সেটার ব্যাপারে কি হবে, অধ্যাপক কবির চৌধুরীর শিক্ষা নীতির ব্যাপারে কি হবে, এই সব বিষয়গুলো, আমার শেখ হাসিনা নারী নীতির ব্যাপারে কি হবে, এই সব বিষয়গুলোকে তো আগে তো নিজেদের মধ্যে ঐকমত্য আসতে হবে, তারপর তো আমি আরো বৃহত্তর ঐকমত্যের কথা বলবো। ইসলামিক ফাউন্ডেশনের গবেষণায় বেরিয়েছে, আমরা জানতাম কওমি মাদ্রাসায় ওয়াহাবিবাদ এগুলো জঙ্গিবাদ পড়ানো হয়, তো আলিয়া মাদ্রাসায় যে মওদুদির লেখা পড়ানো হচ্ছে এবং যেখানে সব মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাসকে নাকচ করে দেওয়া হচ্ছে, কুফরি মতবাদ বলা হচ্ছে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রকে, তো সেগুলো আমরা তো বছরের পর বছর আমরা এগুলো আমাদের টাকায় হাজার হাজার কোটি টাকা আমরা আলিয়া মাদ্রাসার পেছনে ব্যয় করছি। আমাদের এখানে আমাদের নিজেদের কথা বলি, নির্মূল কমিটির আগে আমরা 80-র উপরে পাঠাগার তৈরি করেছিলাম জামাত অধ্যুষিত এলাকাগুলোতে। জামাত বিএনপি ক্ষমতা এসে সবগুলো ধ্বংস করেছে। এই সরকারের আমলে আমরা বারবার দরখাস্ত করেছি আমাদের পাঠাগারগুলোকে সহযোগিতা করুন, রিভাইভ করতে চাই আমরা, না, আমরা কোনো সহযোগিতা পাইনি। আগেকার দিনে আপনি দেখুন খেলাঘর, কচিকাচার মেলা, চাঁদের হাট, এই যে নানা শিশুদের সংগঠনগুলো ছিল, এই যে মুক্ত চিন্তা এবং প্রগতিশীলতার যে একটা যে চর্চা ছিল, এবং সেদিন মুনতাসির মামুনও বললেন আমাদের গ্রামে মফস্বল শহরে ঘরে ঘরে গান শেখানো হতো, নাচ শেখানো হতো, নিম্ন মধ্যবিত্ত পরিবার, এগুলো কোথায় আছে? সমস্ত যেটা এটাকে ধ্বংস করে দিয়েছে সৌদি আরব থেকে আসা সেই যে ওহাবিবাদ, তার সংস্কৃতি, হিজাব পড়তে হবে, যেটা ইরশাদের কথা যেটা বললাম যে এটাকে বাধ্যতামূলক করতে হবে এবং খোদা হাফেজ বলা যাবে না, আল্লাহ হাফেজ বলতে হবে, রমজান মাসে সমস্ত হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। আরে তুরস্ক, যেখানে ইসলামিস্টরা ক্ষমতায় আছে, ইস্তাম্বুলে আমি হোটেল বার থেকে শুরু করে রেস্টুরেন্ট সমস্ত রোজার মাসে খোলা, নাইট ক্লাব পর্যন্ত খোলা। মিশরে আমি দেখে এসেছি, আল আজহার ওখানে ইসলামের ঘাঁটি যেখানে ছিল সমস্ত খোলা। আমরা কিন্তু এই যে রেডিকালাইজেশন আমাদের সমাজে যেটা হয়েছে 75-এর পর থেকে, এগুলো এরশাদের আমলে সে চালু করেছিল, সেগুলো আমরা এখনো সে লিগেসি বহন করছি। এরশাদ শুক্রবার করেছে, রোববারের বদলে শুক্রবার ছুটি করেছে। পাকিস্তান রোববারে ফিরে গেছে, আমরা এখনো রোববারে যাইনি। টার্কির মতো যে যারা অটোমান সাম্রাজ্য করতে চাইছে সেখানেও কিন্তু রোববারে ছুটি, শুক্রবারে ছুটি না। তো এই যে গোটা সমাজের যে রেডিকালাইজেশনটা হচ্ছে, আমরা এগুলোকে উৎসাহিত করছি কোনো না কোনো ভাবে বা উপেক্ষা করছি, এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না। আপনি হেফাজতকে ধরবেন না, জামাতকে ধরবেন না, 13 দফাকে ধরবেন না, ওই যে তাদের যে বক্তব্য ন্যারেটিভস গুলোতে ওয়াজের নামে, সেদিন আমরা নির্বাচন কমিশনকে স্মারকপত্র দিয়েছি যে আপনি তো জামাতকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করলেন, কিন্তু নির্বাচনের সময় প্রচারণাও অযোগ্য বললেন, বেআইনি বললেন, ওয়াজগুলোকে কেন আপনারা নিষিদ্ধ করেননি? আমরা চৌগাছাতে গিয়ে দেখেছি, যশোরে গিয়ে দেখেছি, ওয়াজের নামে হিন্দুদের বিরুদ্ধে যে জঘন্য কথা বলা হচ্ছে, মালাউন এগুলো বলে, এবং সেখানে তারপরে নির্যাতন হামলাগুলো হচ্ছে, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। এই কাজগুলো কিন্তু হচ্ছে সমাজে, এবং সেই ওয়াজগুলোতে কিন্তু আমরা অনেক জায়গায় দেখছি আওয়ামী লীগের স্থানীয় এমপি গিয়ে ওখানে প্রধান অতিথি হিসেবে বসে আছেন। আমার কথা হচ্ছে সেইটাই, বঙ্গবন্ধু ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, 72-এর সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ ছিল। আর আজকে আমি ধর্মের নামে রাজনীতির কথা বললে জামাত নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই, এটা আমাকে শুনতে হবে। রাষ্ট্রধর্ম ইসলাম কিভাবে যাচ্ছে, আমরা হাইকোর্টে রিট করলাম, 2 মিনিটের মধ্যে খারিজ হয়ে গেল, আমাদের এখতিয়ার নেই নিয়ে কথা বলার। তো এই পরিস্থিতিতে কিন্তু আমরা এসে গেছি। সেটা আমি তুরস্কে গিয়ে ওদেরকে বললাম যে
আমাদের দেশে একটা ধর্মনিরপেক্ষ সরকার, কিন্তু আমাদের রমজান মাসে সমস্ত কিছু বন্ধ, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। অথচ তোমাদের এখানে একটা ইসলামিক সরকার, কিন্তু সবকিছু খোলা। বললো এটা হচ্ছে কামাল আতাতুর্কের উত্তরাধিকার, লিগাসি। ধর্মনিরপেক্ষতার যে ভিত্তি কামাল আতাতুর্কে স্থাপন করেছিলেন, এই মুসলিম মৌলবাদীরা 13 বছর ক্ষমতায় আছে, ওঠায় হাত দেওয়ার ক্ষমতা হয়নি। অথচ আজকে বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে, তার লিগাসি নিয়ে প্রশ্ন উঠছে। এবং আজকেও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে কালকে যেটা ঘটনা ঘটলো, তো চাপা পড়ে গেছে এগুলোর নিচে। তো আমরা সেটাই বলছি যে 75-এর পর থেকে বাংলাদেশের সমাজ রাজনীতির এই পাকিস্তানিকরণ, ইসলামীকরণ, এইটাকে যদি আমরা শক্তভাবে প্রতিহত করতে না পারি, শিক্ষানীতির উপর আমি বারবার জোর দিতে চাই। ভাই, আপনার সবগুলো পয়েন্টই যে এই যে পাকিস্তানিকরণ, 13 দফা, হেফাজত, জামাত নিষিদ্ধকরণ, এগুলো অনেক সময় লেগেছে। এগুলো একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেবার জন্য এখন এগুলো নিয়ে ধরেন আলোচনা করছি, কিন্তু সেটাকে আবারও যদি আবার ফেরত আনতে চাই যে ওই জায়গা থেকে আমরা মুক্ত হব, সেটার জন্য একটা লম্বা সময় নিশ্চয়ই লাগবে। আপনি সাংবাদিক হিসেবে, গবেষক হিসেবে, আমি সেটাই বলছি যে এই এত পেছনের এতগুলো সময় যেটা আমরা করতে দিয়েছি, আবার আরো কিছু হয়তো 20 বছর, আরো হয়তো একেবারে আজকে থেকে সিদ্ধান্ত নিলে 20 বছর পরে গিয়ে আমাদের এই আলোচনা করতে হবে না। কিন্তু এই সময়টা আমাদের কি হবে? আজ গতকাল হামলা, আগামীকাল আরো কোনো পুরোহিত মরবে কিনা, তারপরে আরো কোনো হামলার ঘটনা আমাদের কভার করতে হবে কিনা, এই শঙ্কার মধ্যে তো আছি। এখন প্রত্যেকের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। এরকম একটি অবস্থায় আমরা কোন জায়গা থেকে শুরু করব, কোন কৌশলে শুরু করব? ডক্টর আলী রিয়াজ একটু বলতে চেয়েছিলেন যে আসলে অন্তর্ভুক্তি করার কৌশলটা নিয়ে আলোচনা করা দরকার। আমি সাংবাদিক আফসান চৌধুরী, আপনার কাছ থেকে শুনবো বিরতির পরে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আলী রিয়াজ, আছেন মোহাম্মদ আলী শিকদার এবং শাহরিয়ার কবির। বিরতির পরে ফিরছি আবারও বাকি আলোচনায়। বাংলাদেশ ৭-১ এর আগে অথবা পরে, আমাদের আজকের শিরোনাম। সঙ্গে আছেন লেখক, কলামিস্ট, প্রামাণ্যচিত্র নির্মাতা শাহরিয়ার কবির, আছেন সিনিয়র সাংবাদিক আফসান চৌধুরী এবং নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদার। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সংযুক্ত হয়েছেন ডক্টর আলী রিয়াজ, ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক। আমরা বিরতিতে যাবার আগে যেখানে ছিলাম, অন্তর্ভুক্ত করার একটা কৌশলের কথা বলছিলাম। শাহরিয়ার কবির অনেকগুলো পয়েন্ট বলেছেন, সেটা আবারও শুরু থেকে শুরু করতে গেলেও একটা সময় লাগবে। কিন্তু এই সময়টায় আমরা কি করব এবং কিভাবে করব, একসঙ্গে হওয়ার কথা আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যেও বলেছেন। কোথা থেকে কি শুরু করব? আমার মনে হয় প্রথম যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে যে আমাদের যারা নিরাপত্তা বাহিনীতে রয়েছেন তাদের দক্ষতা অনেকাংশে বাড়াতে হবে। মনে হচ্ছে না কোনোভাবে তারা এই ধরনের একটা বিপদের সঙ্গে যে মোকাবেলা করা দরকার সেটার জন্য তারা যোগ্য। মানে কিন্তু যারা একটু দক্ষ এবং কমিটেড, এবং শাহরিয়ার ভাই যেটা বলছিলেন সালাউদ্দিন খানের কথা, যে তিনি এই যে জঙ্গিবাদ দমনে তার যে ডিভোশন, তারাই তো নানানভাবে আক্রান্ত হচ্ছে। তাহলে এটা ব্যক্তির বিষয় না, এটা যদি একটা প্রতিষ্ঠান যদি দক্ষ না হয় তখন করা সম্ভব না। প্রতিষ্ঠানের ভেতরে তো পক্ষে বিপক্ষের লোক থাকবে। আপনি যদি দেখেন যে শাহরিয়ার ভাই যে কাগজটা দেখালো, এটা তো তারা 11টার সময় যদি উঠে থাকে তার কারো না কারো, যেটা শিকদার সাহেব যেটা বললেন, দেখার কথা। দ্বিতীয়ত তাদের তো একটা প্রস্তুতি থাকার কথা কোন জায়গায় হতে পারে। তাদের তো গোয়েন্দা সংস্থা হিসেবে তাদের প্রবেশ করার কথা। তারা এত লোকের টেলিফোন শোনে, তারা কেন এই যে 5 জনের কথা বললেন? আমি তো খুব লজ্জিত হয়েছি যে আইজি বললেন আমি ওদের ধরার চেষ্টা করেছি কিন্তু ধরতে পারিনি। তো এইরকম একটা অ্যাডমিশন করলে যেটা হয় যে জঙ্গি যারা আছে বা বিপক্ষের যারা আছে তারা ভাবে আচ্ছা এইরকম একটা পুলিশ যেটা আমাদের 5 জনকেও 1 জনকেও ধরতে পারে না, তাহলে এই যখন ক্ষমতায় আছে তার মধ্যে আমরা আরো পরিকল্পনা করি। এখন মানে জঙ্গির এরকম একটি হামলার ঘটনা ঘটার পরে আইজিপি বলছেন এরকম একটি কথা, কিন্তু তার আগে তো আসলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে শুনতাম জঙ্গি বলে তো কিছু নাই। এবং উনি যে কি বলেন এখন ওনার সম্পর্কে বলাটাও ঠিক না। মুরব্বী মানুষ এবং হোম মিনিস্ট্রি, উনি যে কিছু করতে পারেন। তবে আমার মনে হয় যে মানুষের কাছে ওনারা যে ওনাদের কাজের ব্যাপারে খুব সিরিয়াস এটা মনে হচ্ছে না। ভুল হতে পারে, কিন্তু আমি আজকেও যাদের সঙ্গে কথা বলছি
তারা হাসাহাসি করা শুরু করেছে। তাই একটা দেশে পুলিশ বাহিনী নিয়ে যখন লোকজন হাসাহাসি করবে তখন আমাদের বুঝতে হবে যে সেই পুলিশ বাহিনীর যতটা দক্ষতা থাকা দরকার সেটা নেই। বিষয়টা আর জাতীয় পর্যায়ে বোধহয় নেই, বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। তো যেটা হচ্ছে লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছে যে তাদের ভূমিকা তারা পালন করতে চায়, তারা বিভিন্ন কারণে আসতে চায়। যে দেশটি সবচেয়ে বেশি সম্পৃক্ত হয়ে পড়েছে এটার সাথে সেটা হচ্ছে ভারত। কালকে আমি টাইমস অফ ইন্ডিয়া এবং অন্যগুলোর আমি ওদের আপডেট দেখছিলাম, কালকে রাত্রে কিন্তু 1টা থেকে পুরো পশ্চিমবঙ্গ রেড অ্যালার্ট ছিল। তো তার মানে আমাদের দেশে কোনো কিছু ঘটা মানে হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য এটা একটা। দ্বিতীয়ত আজকে একটা অসমর্থিত একটা ওয়েবের খবর এসছে যে জামাতে জেএমবি এবং আনসারুল্লাহ ব্রিগেডকে এক করার যে ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে কেরালার একটা জঙ্গি সংগঠন। তৃতীয়ত আজকে আপনি যদি দেখেন যে মোদি সাহেব যখন কি বলে রামকৃষ্ণ মিশনে করতে এলো তখন সবচেয়ে বেশি কিন্তু এটাই ভূমিকা নিয়েছে মোদি বলেছে যে এটা তো তার সঙ্গে তো তিনি জড়িত। এবং আমাদের দেশের ঐতিহাসিক কারণে আমরা ভারতের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ। আজকে মোদি বলেছেন যে যা সাহায্য লাগে সেটা আমি করব। বাংলাদেশে আপনি হিসাব করে দেখুন কতগুলা ভারতীয় কাজ করে, কতটা ব্যবসা ভারতের আছে। এই ঘটনায় ভারতীয় একটি মেয়েও মারা গেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের নিরাপত্তা, আমাদের জঙ্গিবাদ আমাদের উপর যে প্রভাব ফেলছে সেটা ভারতের উপরও প্রভাব পড়ছে। অর্থাৎ আগামীতে আমি যেটা দেখতে পাচ্ছি আমার মনে হয় যে ভারত অনেক বেশি জড়িত হবে। কারণ আমরা পূর্বে কোনো না কোনো সময় ভারতের যে নর্থ ইস্টের যে টেররিস্ট যারা তাদেরকে সুযোগ দিয়েছি, ঠিক তেমনি ভাবে এখন ভারত জানে যে এখানে কোনো কিছু হলে ভারতের কাছে পৌঁছতে পারবে। এর আগেও পূর্বেও কিন্তু ভারতের বেশ কটি জঙ্গি ঘটনার সঙ্গে বাংলাদেশের ভূমিকার কথা যুক্ত হয়েছে। অর্থাৎ আমাদের মনে হয় আমাদের পুলিশ বাহিনী নিজেকে দক্ষ করতে হবে, তা না আমাদের এই নিরাপত্তার বিষয়টা আরেক দেশের হাতে চলে যাবে, আপনা থেকেই চলে যাবে, আমাদের কিছু করতে হবে না। প্রথমত আমাদের পুলিশ বাহিনীকে আরো দক্ষ করতে হবে এবং দক্ষ হওয়ার জন্য তো আবার 1 2 3 4 এবিসিডি অনেকগুলো ধাপ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে এটা কিন্তু সামাজিক এবং রাজনৈতিক। এখন আপনি তো বলতে পারবেন না যে আমি জঙ্গি ধরবো, কালকে আমি জঙ্গি। মানুষ যখন জঙ্গিকে দেখতে পায় তখন কিন্তু নিজের জীবন বাজি রেখে হলেও সে জঙ্গিকে ধরে। কিন্তু তা না হয় সেই সামাজিক পরিসরটাকে আমরা তৈরি করছি কিনা যেখানে এই জঙ্গিবাদের জিনিসটা সামাজিক পরিসর। আপনার মনে আছে তো আপনার প্রোগ্রামে এর আগে কমিশনার যেদিন এসেছিলেন তিনি যে রসদের কথা বলছিলেন যে পুলিশের এমনই রসদের ঘাটতি যে ইসলামী ব্যাংকের সাহায্য নিয়ে তাদের গাড়ি কিনতে হয়। তো যে ব্যাংকটা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গিদের অর্থায়নের অভিযোগ রয়েছে তাদের টাকা নিতে হবে আমার জঙ্গি নির্মূল করবার জন্য। ওটা তো মোটামুটি দখল হয়ে গেছে, ওটা আর জঙ্গিদের হাতে না। সেটা আমি বলছি যে এই যে রসদের কথা, আমাদের বাজেটে আমরা সেনাবাহিনী এবং এসবের জন্য যে টাকা খরচ করছি, কত টাকা পুলিশের দক্ষতা বাড়াবার জন্য, তাদের প্রযুক্তিগত দক্ষতা প্রশিক্ষণ এগুলোর জন্য আমরা করছি। সংখ্যার কথা আমি বারবার বলছি যে আমাদের দেশে পুলিশের সংখ্যা প্রতিবেশী দেশগুলোর অর্ধেকের চেয়ে কম। 1100 জন হচ্ছে মাথা পিছু 1100 জন নাগরিকের জন্য একজন পুলিশ, যেখানে ভারতে হচ্ছে 550 জনের একজন পুলিশ, পাকিস্তানে 450 জনের জন্য একজন পুলিশ, থাইল্যান্ডে হচ্ছে 250 জনের জন্য একজন পুলিশ। অথচ সেখানে আমাদের সংখ্যা দেখুন, তাদের বেতন ভাতা দেখুন, সুযোগ সুবিধা দেখুন। এখন আমি এরকম একটা কমান্ডো এসে যেটা গেরিলা, এটা তো হচ্ছে একটা গেরিলা যুদ্ধের মধ্যে তারা। আমি বলছি যে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের প্রশাসন এই জঙ্গিবাদের বিষয়টাকে ততটা আমি সেটাই বলছি, সেটাই আফসার আমি সেখানেই বলছি যে পুলিশকে আমাদের ওই দক্ষতাটা প্রত্যেকবার তো আমি সেনাবাহিনী ডাকতে পারবো না, আইন শৃঙ্খলাটা এটা পুলিশের কাজ। শাহরিয়ার ভাই যেটা আফসান চৌধুরী বলছিলেন যে বিষয়টা এখন আর জাতীয় পর্যায়ে নাই, এটা আন্তর্জাতিক। আমরা আবার যখন দক্ষতার কথা বলছি, দক্ষতাও কিন্তু কোথাও না কোথাও ওই যে একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং দরকার বা ইন্টারন্যাশনাল সাপোর্ট দরকার। প্রযুক্তির ক্ষেত্রে আমি কোনো বাধা আমি মানতে রাজি নই। প্রযুক্তি যদি আমি ভারতে যদি উন্নত প্রযুক্তি পাই, আমেরিকাতে যদি পাই, টেকনোলজি আমাদের যে সফটওয়্যার বলো এই সমস্ত প্রযুক্তি নিতে তো অসুবিধা নেই। আমেরিকা যখন অফার দিচ্ছে, জাপান অফার দিচ্ছে, ভারত অফার দিচ্ছে, প্রযুক্তি নিতে তো আমার তো গ্রহণ করতে তো অসুবিধা নেই। আচ্ছা আমি ভারতের কাছে তো আমি তো স্টেট বলতে পারি, আচ্ছা আমার 1 লাখ সিসিটিভি ক্যামেরা দরকার, তুমি আমাদের এটা দিয়ে দাও আমার যে ইম্পর্টেন্ট জায়গাগুলো। জাপানের প্রধানমন্ত্রী আজকে বলেছেন, তা আমি তো গোটা ঢাকা শহর তো সিসিটিভি ক্যামেরা, ইস্তাম্বুলে আমি দেখে এলাম, ইস্তাম্বুলে এমন একটা স্পট নাই যেটা সিসিটিভি ক্যামেরা নজরদারি না। কিন্তু নজরদারিতে থাকার পরেও তো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। এয়ারপোর্টের মতো একটা জায়গায় যখন নাকি এরকম জঙ্গি হামলা হয়, সেগুলো তো ফুলপ্রুফ নয়। সেটা কিন্তু সিসিটিভিতে ধরা পড়েছে, কিন্তু ওই যে সুইসাইডাল স্কোয়াড সেটা আমেরিকা পারে।
জি। প্রেসিডেন্ট কেনেডির হত্যা তারা বন্ধ করতে পেরেছে। হ্যাঁ। তো আমেরিকা যদি সর্বোচ্চ পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যক্তিটি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, সুইসাইড কিলিং এবং সুইসাইড ডিটারমিন্ড অ্যাটাক এগুলোর কথা আলাদা, কিন্তু সার্বিক যে জননিরাপত্তা, রাষ্ট্রীয় বিশেষ করে নিরাপত্তা, আমি মনে করি যে এই যে ব্যক্তি মানুষগুলোকে যে সেবায়তকে হত্যা করা হচ্ছে, জি। আমরা এটাকে একেবারে হালকাভাবে নিয়ে নিচ্ছি, এটা হিন্দু পুরোহিতকে মেরে ফেলেছে। আমাদের সরকারও কিন্তু এমন কোনো সংবাদ পৌঁছাচ্ছে না যে সে আমাদের মেজরিটেরিয়ান, আমাদের মুসলমানের বাদ দিয়ে অন্য কারোর ব্যাপারে তার খুব একটা নজরদারি করার। আফসান, এটা কিন্তু 6 মাস আগে বলেছি যে প্রত্যেকটা মন্দিরে, গির্জা, মঠে আমার সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ পাহারা বসাতে হবে, এবং আমাকে যদি 2 জন পুলিশ যদি পাহারা দিতে পারে, কেন পুরোহিতদেরকে পাহারা দেওয়া যাবে এটা যাবে না তো কেন? সেই জন্য এবং আমরা বলছি যে পুলিশের সংখ্যাটা দয়া করে বাড়ান। কিন্তু শাহরিয়ার বাজেট ভাই, বরাদ্দটা এটাও যে করুন বাংলাদেশের সেখানে। বাস্তবতায় কয় মানুষের সঙ্গে কয়জন করে, কত 2 জন করে সেজন্য পাহারা আমি দেওয়া তো- যাবে, না, আমি এটা তো সংখ্যা একটা বাড়াতে বলছি। মানে এটা এই যে আমি সার্বিক 16 একটা কোটি মানুষের কথা বলছি না তো। জি। আমি কয়জন পুরোহিত আছে আমার এখানে ভালনারেবল, এবং হচ্ছে কিন্তু প্রত্যন্ত এলাকায়। এখানেও একটা কথা আছে যে ভালনারেবল আসলে কে নয়। না, আমি একটা কথা বলি মুন্নি, সেটা হচ্ছে সামাজিকভাবে। আমি গবেষণাটা করার পর থেকে আমি একটু শক্তভাবে বলতে পারি, বাংলাদেশের মানুষ এই ধরনের বিষয়ের সঙ্গে কোনো আগ্রহ নেই তার জড়িত হবার। সামাজিকভাবে সে করে খেয়ে টিকতে পারলে সে বাঁচে। তো জি। তাহলে পুলিশের জন্য তো কাজটা তো অনেক ছোট, যে যারা এই কাজগুলো করে, পুলিশ আমার দিকে তাকিয়ে তো লাভ নেই। আমি তো আর কোনোদিন কাউকে মারতে যাব না। পুলিশ যাদেরকে সন্দেহ করছে, যিনি 5 জনকে তারা জানতো কিন্তু ধরতে পারেনি, পুলিশ যদি তাদের ফোকাস করে তাদেরকে ধরার চেষ্টা করে, শাহরিয়ার ভাই যে কথা বলেন, সবগুলো মন্দিরকে যদি রক্ষা করার চেষ্টা করে, বা আমরা যারা না, এই যে গ্রাম, 5 জনের ব্যাপারে আফসান আমি একটু বলি। না আমি একটু যেটা একটা আমরা- জিনিস বলিনি, গ্রামের পর্যায়ে কিন্তু গ্রাম কিন্তু সবচেয়ে বেশি সাধারণ মানুষকে রক্ষা করে। জি। তো সেই দায়িত্বটা তো সমাজকেও নিতে হবে, সেই দায়িত্বটা তো বাংলাদেশ সরকারকে বলতে হবে যে সমাজকে অংশগ্রহণ করো। আপনি এখানে রাজনীতি ঢোকাতে লাগলেন, রাজনীতি ঢোকাতে লাগলেন, দল ঢোকাতে লাগলেন, কিন্তু সমাজকে বাদ দিয়ে রাখলেন, হবে না। না, তার ওই মানে জায়গাটা রিসোর্সের ব্যাপারে যে মুন্নি, আমি সমাজকে যেটা ইনভলভ বলছিলাম। করার জন্য তো একটা ডাক দরকার, না, না, আমি- হ্যাঁ, একটা ডাক দরকার, একটা প্রক্রিয়া দরকার। প্রক্রিয়া দরকার। সেই ডাকটা আসলে কি এবং কে এবং কিভাবে, না, না, আমরা যেখানে তার আগে আমি ডিভাইডেড। যে রিসোর্সের কথা যেটা বলছি, জি। যে এই যে 5 জনের কথা যেটা বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আচ্ছা 5 জনের ছবি ছেপে কাগজে কি আমি 50 লাখ টাকা রিভার ডিক্লেয়ার করেছে যে এটা ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা জি, এটা পুরস্কার, খুবই- সারা খুবই- দেশের মানুষ নেমে যেত ওদের খুবই ভালো খোঁজার একটি জন্য। পয়েন্ট, 50 লাখ টাকা বললে তো নামতোই। জি। আরেকটা যেটা হচ্ছে, এই যে 2000 গত বছর যেটা, এই যে বাবুর যে হত্যাকারী, যেটাকে 2 জন যে ধরলো, একটা ফেরিওয়ালা রফিক আর একটা হচ্ছে সেই লাবণ্য, সে তৃতীয় লিঙ্গের, যে আমরা নির্মূল কমিটি থেকে তাদেরকে সংবর্ধনা দিয়েছি, টাকা তুলে দিয়েছে, হতদরিদ্র মানুষ নিজের জীবন বিপন্ন করে যারা অস্ত্রধারীকে ধরে দিয়েছে। জাপটে ধরেছে, অথচ পুলিশের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে তাদেরকে বিন্দু মাত্র সহযোগিতা করা হয় না। আমরা এতবার বলেছি। এই- তো সেইখানে যদি এদেরকে যদি রাষ্ট্রীয় বীরের মর্যাদা দেওয়া হতো, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়তো এবং জঙ্গিদের ধরার জন্য। এর সঙ্গে আরেকটি বিষয় আছে যে অনেক সময় হ্যারাসমেন্ট, যে পুলিশি কেসের হ্যারাসমেন্ট, যে ধরে দিচ্ছে তারই বারবার করে তারই গিয়ে সেটা অপরাধ করেছে। সেই সিস্টেমটারও একটু বোধহয় অ্যাড্রেস করা উচিত। আমি জানি নিরাপত্তা বিশ্লেষকের কাছে অনেক যোগ করবার আছে। আমাদের সঙ্গে ডক্টর আলী রিয়াজ আছেন। কোথা থেকে অন্তর্ভুক্ত করার কৌশলটা স্যারের কাছ থেকে শুনবো। আরো একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সঙ্গেই।